news now coming in from West Bengal. বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। আগামী কাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন। ঠান্ডা আজ গুন্ডা দমন আইন চালু হচ্ছে। গুন্ডা দমন আইন খুব অল্প সময়ের মধ্যে এই আইনটি শুধুমাত্র রাজনৈতিক বিতর্কই নয়, এমনকি পৌঁছে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সমাজ বিরোধী কার্যকলাপ করে নিয়ন্ত্রণ করা। এসব শুনে মনে হচ্ছে বাহ, সরকার তো একটা দারুণ বিল এনেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আগে থেকে ডিটেইন করতে পারবে, অপরাধ সংঘটিত হওয়ার আগে ওয়ারেন্ট ছাড়াই তদন্ত বা গ্রেফতার করতে পারবে। ক্ষমতার দুর্ব্যবহার বা পাওয়ার মিসম্যানেজমেন্টের আশঙ্কাও রয়েছে। প্রথমবার ব্যবহার করা হয় নিট আন্দোলনে। জিনিস প্রমাণ করছে আইনটি যতটা ভালো দেখাচ্ছে বিষয়টা ততটা সহজ নয়। 2026 সালের জুলাই মাস পশ্চিমবঙ্গে একটি নতুন আইন কার্যকর হয়, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026। কিন্তু সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে এটি অনেক বেশি পরিচিত গুন্ডা অ্যাক্ট নামে। খুব অল্প সময়ের মধ্যে এই আইনটি শুধুমাত্র রাজনৈতিক বিতর্কই নয়, এমনকি পৌঁছে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং অনেকে বলতে শুরু করেছে এই আইনটি শুধুমাত্র গুন্ডা দমনের জন্য, নাকি এর প্রভাব আরো অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট নাম শুনে বোঝা যাচ্ছে সরকার এই আইনটি শুধুমাত্র গুন্ডা দমন আইন হিসেবে উপস্থিত করেননি, বরং এর ঘোষিত উদ্দেশ্য হলো পাবলিক সেফটি রক্ষা করা এবং সমাজ বিরোধী কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা। এই আইনটি পশ্চিমবঙ্গ বিধানসভায় 29 জুন পাস হয়। এরপর রাজ্যপালের সম্মতি লাভ করার পর 13 জুলাই থেকে এটি কার্যকর হয়। আইনটি কার্যকর হবার সাথে সাথে এটি রাজনৈতিক এবং আইনি মহলে ব্যাপকভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। একদিকে সরকার দাবি করে যে সংগঠিত অপরাধ, তোলাবাজি, জমি দখল এবং অন্যান্য সমাজ বিরোধী কার্যকলাপকে দমন করার জন্য এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিরোধী দল আশঙ্কা প্রকাশ করেছে যে এই আইনের বেশ কিছু বিধান ভবিষ্যতে অপব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে। এই বিতর্কের সবচেয়ে বড় উদাহরণ আমরা কিছুদিন আগেই দেখেছি, যখন কলকাতায় নিট আন্দোলনের সময় পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার এই আইনটি প্রয়োগ করেন। পশ্চিমবঙ্গ সরকার যখন বিলটি বিধানসভায় পেশ করে, তখন সরকারের বক্তব্য ছিল যে সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপকে মোকাবিলা করার জন্য বিদ্যমান আইনগুলো সবসময় যথেষ্ট নয়। বিলের প্রস্তাবনাতে বলা হয়েছে এই আইনের উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চয়তা করা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা। অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব। সরকারের যুক্তি হলো অনেক ক্ষেত্রে অপরাধমূলক চক্র যেমন তোলাবাজি, জমি দখল, সংঘবদ্ধ অপরাধ, ভয় দেখিয়ে ব্যবসা বা মানুষের উপর প্রভাব বিস্তার, এই সমস্ত মামলার বিরুদ্ধে সাধারণ ফৌজদারি আইন প্রয়োগ করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে আবার একই ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে পড়ে। এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হাতে আরো শক্তিশালী আইনি কাঠামো থাকা প্রয়োজন বলে দাবি করে সরকার। আরো দাবি করেন যে এই আইন কোনো সাধারণ অপরাধের জন্য তৈরি করা হয়নি। এটি মূলত হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্গানাইজ ক্রাইম নেটওয়ার্ক এবং এমন ব্যক্তিদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে যাদের কার্যকলাপ সাধারণত জনশৃঙ্খলা বা জননিরাপত্তাকে বিঘ্নিত করে থাকে। সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো অর্থনৈতিক পরিবেশ। শিল্প, ব্যবসা এবং বিনিয়োগের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে হলে সংগঠিত তোলাবাজি, দখলদারি এবং অপরাধমূলক চক্রান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এসব শুনে মনে হচ্ছে বাহ, সরকার তো একটা দারুণ বিল এনেছে, এতে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় থাকবে, সুতরাং আমাদের সকলকে সাপোর্ট করা উচিত, তাই তো? কিন্তু গল্পটা এখানেই শেষ না, এখানে একটা আলাদা টুইস্ট আছে। আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রিভেনশন ডিটেনশন, অর্থাৎ এই আইনের অধীনে রাজ্য সরকার বা পুলিশ কমিশনার নির্দিষ্ট পরিস্থিতিতে প্রিভেনশন ডিটেনশনের অর্ডার জারি করে যে কোনো ব্যক্তিকে ডিটেন করতে পারে। এর মানে হচ্ছে হয়তো কোনো ব্যক্তি এখনো পর্যন্ত কোনো অপরাধ করেনি, কিন্তু ভবিষ্যতে কোনো অপরাধ করতে পারে এরকম আশঙ্কা যদি পুলিশের মনে হয়, তাহলে পুলিশ এই আইনটি ব্যবহার করে সেই ব্যক্তিকে আগে থেকে ডিটেইন করতে পারবে অপরাধ সংঘটিত হওয়ার আগেই। আদালতে বিচার শুরুই হলো না, জমা পড়লো না চার্জশিট, তারই মাঝে পুলিশ চাইলে আপনাকে টানা 1 বছর জেলে আটকে রাখতে পারে। প্রশাসন চাইলে নিলাম হতে পারে আপনার ঘরবাড়ি।
একদিকে দেখে মনে হচ্ছে খুবই ভালো, কারণ পুলিশ অপরাধ সংগঠিত হবার আগে দোষীকে গ্রেফতার করে নিচ্ছে এবং অপরাধকে হবার আগে আটকে দিচ্ছে। কিন্তু এর ঠিক উল্টো দিকেও রয়েছে। প্রিভেনশন ডিটেনশন এমন একটি ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হবার আগেই দীর্ঘ সময় ধরে লকআপে আটক হয়ে থাকতে পারে। হয়তো কোনো ব্যক্তি দোষী নয়, কিন্তু যদি এই আইনের অধীনে তাকে গ্রেফতার করা হয় তাহলে দীর্ঘ সময় ধরে তাকে আটক হয়ে থাকতে পারে। শুধু আটকই নয়, এই আইন প্রশাসনকে এক্সটার্নাল অর্ডার অর্থাৎ নির্দিষ্ট এলাকা থেকে কোনো ব্যক্তিকে দূরে সরিয়ে রাখার ক্ষমতাও দিয়ে থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই আইনের অধীনে পুলিশ নির্দিষ্ট ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়াই তদন্ত বা গ্রেফতার করতে পারবে। সুতরাং সমালোচকদের মতে এই আইনের অধীনে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার আগেই আটক করা সম্ভব। সুতরাং এখানে ক্ষমতার দুর্ব্যবহার বা পাওয়ার মিসম্যানেজমেন্টের আশঙ্কাও রয়েছে। রাজনৈতিক বিরোধী দলের মতে এই আইনটি রাজনৈতিক প্রতিপক্ষ, আন্দোলনকারী বা ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে। বিরোধীদের মতে কঠোর আইনের প্রয়োজন হতেই পারে, কিন্তু সেই আইনের অপব্যবহারের সুযোগ যেন না তৈরি হয়ে যায়। এই আশঙ্কা কতটা বাস্তব সেটা বোঝার জন্য খুব বেশি দূর যাবার প্রয়োজন নেই, কারণ আইনটি কার্যকর হবার মাত্র কয়েকদিন পরে আইনটি প্রথমবার ব্যবহার করা হয় নিট আন্দোলনে, আর সেটা নিয়ে পুরো দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে যায়। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে যখন পুরো দেশে আন্দোলন হচ্ছিল, সেই একই সময় আমাদের কলকাতাতেও আন্দোলন হয়। আর এই প্রতিবাদী মিছিলের পর প্রথমবারের মতো এই আইনটি প্রয়োগ করে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের দাবি ছিল এই প্রতিবাদী মিছিলের একটি অংশ হিংসাত্মক হয়ে ওঠে এবং তারপরে তারা পুলিশের উপর হামলা করে এবং সরকারি সম্পত্তি ক্ষতি করে। সুতরাং এই ঘটনার পর 7টি এফআইআর দায়ের করা হয় এবং 11 জনকে গ্রেফতার করা হয়। যদিও সরকারের বক্তব্য ছিল এই আইনটি সাধারণ ছাত্রছাত্রী বা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর ব্যবহার করা হয়নি, বরং এটা তাদের উপর প্রয়োগ করা হয়েছে যারা আন্দোলনের আড়ালে হিংসাত্মক দাঙ্গা এবং পুলিশের উপর হামলা করে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়। বিরোধী দল, ছাত্র সংগঠন এবং নাগরিক অধিকার কর্মীদের একাংশই প্রশ্ন তোলে যে একটি ছাত্র আন্দোলনে প্রিভেন্টিভ ডিটেনশনের মতো কঠোর আইন ব্যবহার কতটা যুক্তিসঙ্গত। তাদের মতে যদি কোনো আন্দোলনে কিছু ব্যক্তি হিংসায় জড়িয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি বা অন্যান্য প্রচলিত ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। সেক্ষেত্রে নতুন গুন্ডা অ্যাক্ট প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক এতটাই বাড়ে যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায় এবং সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে কোনো আন্দোলন হচ্ছে বলেই পুলিশের অতিরিক্ত বল প্রয়োগকে ন্যায্য বলা যায় না। আদালত নির্দেশ দেয় প্রতিবাদকারীদের কাছ থেকে সংগ্রহ করা মোবাইল ফোনের তথ্য, সিসিটিভি ফুটেজ, ড্রোন ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণ করতে হবে এবং সেগুলো প্রকাশ্য করা যাবে না। একই সঙ্গে যদি কোনো নাবালক প্রতিবাদকারী আটক হয়ে থাকে তাহলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এরপর কলকাতার একটি আদালতে জরুরি ভিত্তিতে পুনরায় শুনানি হয় এবং গ্রেফতার হওয়া 16 জন আন্দোলনকারী জামিন পায়। ফলে নিট আন্দোলনে গুন্ডা অ্যাক্টের প্রথম প্রয়োগ শুধুমাত্র রাজনৈতিক বিতর্কের সঙ্গে জড়িত নয়, বরং এটি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের অধীনেও রয়েছে। এই ঘটনা থেকে অন্তত একটা বিষয় পরিষ্কার, আইনটি কার্যকর হবার মাত্র কিছুদিন পরে নিট আন্দোলনে এর প্রথম প্রয়োগ এবং দেশ জুড়ে এটা নিয়ে বিতর্ক একটা জিনিস প্রমাণ করছে, আইনটি যতটা ভালো দেখাচ্ছে বিষয়টা ততটা সহজ নয়। আমার মতে কোনো আইনকে শুধুমাত্র ভালো বা খারাপ বলে বিচার করা যায় না। প্রত্যেকটি কঠোর আইনে যেমন ইতিবাচক দিক থাকে তেমনই তার অপব্যবহারেরও সুযোগ থাকে। পশ্চিমবঙ্গে গুন্ডা অ্যাক্টও তার ব্যতিক্রম নয়। শেষ পর্যন্ত এই আইনটি কতটা কার্যকর হবে নাকি বিতর্কের সঙ্গে জড়িত থাকবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পুলিশ প্রশাসন কিভাবে এই আইনটি প্রয়োগ করছে। আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গের জন্য এই গুন্ডা অ্যাক্ট কি সত্যিই প্রয়োজন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।